লকডাউনের খেলায় আমার ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি হতবাক হয়ে গেলাম যখন আমার ভাই আদিত্য বলল, লকডাউনে ট্রুথ অর ডেয়ার খেলার সময় তোর প্রশ্ন ছিল, তুই কি কখনো আমাকে ভাইয়ের চেয়ে বেশি কিছু ভেবেছিস? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তুই আমার চোখে চোখ রেখে বললি, এবার আমার দেয়ার শোনো। আমি অপেক্ষা করলাম। তুই ধীরে ধীরে বললি, আমাকে বিয়ের প্রস্তাব দে, ভাই নয়, স্বামী হিসেবে। আমি প্রস্তুত তোকে স্বামী হিসেবে পেতে, ছেলেদের বাবা হিসেবে পেতে। কোভিড লকডাউনের সময় আমরা ভাইবোন দুজনেই বাড়িতে আটকে ছিলাম। আমার বয়স ২৬, আদিত্যের ২৪। একদিন সন্ধ্যায় আমরা একটু বোর হয়ে ট্রুথ অর ডেয়ার খেলা শুরু করলাম। জোরে বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। আমরা মোমবাতির আলো বসেছিলাম। আমি আদিত্যকে জিজ্ঞেস করেছিলাম, ট্রুথ না ডেয়ার? সে বলেছিল, ট্রুথ। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুই কি কখনো আমাকে ভাইয়ের চেয়ে বেশি কিছু ভেবেছিস? আমি এটা একটা মজার প্রশ্ন হিসেবে করেছিলাম, ভাবিনি সে হ্যাঁ বলবে। সে হ্যাঁ বলে মাথা নাড়াল। আমি অবাক হয়ে গেলাম। এবার আমার পালা, আমি বললাম। আমি ডেয়ার নিচ্ছি। আমি আসলে বলতে চেয়েছিলাম আদিত্য আমাকে কনফেশন করবে যে সে মজা করছিল, ট্রুথে মিথ্যা বলেছিল। কিন্তু আদিত্য আমার কথা ভুল বুঝে চারপাশ দেখে নিয়ে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। অঞ্জলি, আমি তোকে ভালোবাসি, সে বলল। আমি জানি আমরা ভাইবোন, কিন্তু আমার অনুভূতি আর লুকাতে পারছি না। আমি তোকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। আদিত্য, আমি চিৎকার করে উঠলাম। তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর বোন। তুই এরকম কথা কিভাবে বলতে পারিস? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি শুরু করছি। আমার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনার কথা বলতে চাই। সবকিছু শুরু হয়েছিল গত বছর, যখন আমরা পুরনো বাড়ি থেকে নতুন একটা বাড়িতে উঠেছিলাম। শহরের একদম প্রান্তে মায়াপুর নামের একটা ছোট গ্রামে আমরা একটা পুরনো বাড়ি কিনেছিলাম। এটা ছিল একটা বিশাল বাড়ি, প্রায় ১০০ বছরের পুরনো। আমার স্বামী অনিন্দ এটা খুব কম দামে পেয়েছিল। বাড়িটা বিক্রি করার জন্য উন্মুখ ছিল ওর মালিক, যদিও কেন তা ঠিক বলেননি। শুধু বলেছিলেন যে বাড়িটা দেখাশোনা করা তার পক্ষে আর সম্ভব না। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, আর তার ছেলেমেয়েরা সবাই বিদেশে থাকত। যেদিন আমরা প্রথম ওই বাড়িতে গেলাম সেদিনটা আমি কখনো ভুলব না। বাড়িটা বড় ছিল, দোতলা, সাদা রঙের। গেটে ঢুকে একটা বিশাল উঠোন পেরিয়ে একটা পুরনো অথচ সুন্দর সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত। বারান্দা থেকে একটা বড় দরজা, ভেতরে ঢুকলেই একটা বড় হল, আর হল থেকে বিভিন্ন ঘর। আমার স্বামী অনিন্দ রায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু তিনি সব সময় কাজে ব্যস্ত থাকেন। বাড়ি কেনার সিদ্ধান্তটাও আসলে আমারই ছিল। আমি বাড়িটা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে অনিন্দকে একবার দেখাতে নিয়ে এসেছিলাম। তিনি দেখেই পছন্দ করেছিলেন। আমি ধারণাও করিনি যে এত তাড়াতাড়ি উনি রাজি হয়ে যাবেন। আমাদের প্রথম রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাত প্রায় ২টোর সময় আমি একটা শব্দে ঘুম থেকে জেগে উঠলাম। কে যেন সিঁড়ি দিয়ে উঠছিল। আমি অনিন্দকে জাগাতে গেলাম, কিন্তু তিনি এমন গভীর ঘুমে ছিলেন যে জাগলেন না। আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কান পাতলাম। শব্দটা একদম পরিষ্কার। কেউ একজন সিঁড়ি দিয়ে উঠছিল। আমার মনে হলো অর্ণব বা দীপা হবে। হয়তো ওরা পানি খেতে নেমেছিল। আমি দরজা খুলে বাইরে তাকালাম। কিন্তু সেখানে কেউ ছিল না। এমনকি কোনো আলোও জ্বলছিল না। আমি অবাক হয়ে আবার দরজা বন্ধ করে ফিরে এলাম। এর পরের দিন সকালে আমি এ ব্যাপারে অনিন্দকে জিজ্ঞেস করলাম। কিন্তু উনি ব্যস্ত ছিলেন। শুধু একটা ঘুমকি বলে ফোনে কথা বলতে থাকলেন। অর্ণব আর দীপাকে জিজ্ঞেস করলাম, তারাও বলল রাতে ওরা কোথাও যায়নি। দ্বিতীয় রাতেও একই ঘটনা। এবার আরও জোরে শব্দ। শুধু সিঁড়ি নয়, এবার মনে হচ্ছিল যেন কেউ হোলঘরে হাঁটাচলা করছে। আমি আবার অনিন্দকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ। উনি কিছুতেই জাগছিলেন না। আমি এবার ভয় পেয়ে দরজা খুললাম না, শুধু কান পেতে শুনলাম। শব্দ কিছুক্ষণ শোনার পর আবার সব চুপচাপ হয়ে গেল।
তৃতীয় দিন সকালে আমি অনিন্দকে সব খুলে বললাম। আমার কথা শুনে উনি হাসলেন, বললেন, তোমার ভয় পেয়েছ। পুরনো বাড়ি তো, কাঠের দরজা জানালা, বাতাসে নড়ে, তাই শব্দ হয়। আর তুমি সবে এখানে এসেছ, মন এখনও অভ্যস্ত হয়নি, তাই অচেনা শব্দে তোমার ঘুম ভেঙে যাচ্ছে গিউ। আমি বললাম, কিন্তু আমি শুনেছি কেউ সিঁড়ি দিয়ে উঠছিল গু। উনি আবার হাসলেন, শ্রাবন্তী, তুমি বড্ড বেশি ভূতের গল্প পড়ো। এসব কিছু না। চলো আজ রাতে দেখব উ। সেদিন রাতে অনিন্দ আর আমি দুজনেই অপেক্ষা করলাম। কিন্তু কোনো শব্দ হল না। আমি ভাবলাম, হ্যাঁ, হয়তো আমি সত্যি ভয় পেয়েছিলাম। অনিন্দ বললেন, দেখলে, কিছু না। তোমার মনের ভুল গু। চতুর্থ রাতে অনিন্দ আবার তার কাজে ব্যস্ত ছিলেন। অনেক রাত পর্যন্ত ল্যাপটপে কাজ করে শুতে এলেন। আমি ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভাঙল। আমি চোখ খুলে দেখি অনিন্দ আমার পাশে নেই। আমি উঠে বসলাম। ঘড়ির দিকে তাকালাম, রাত ৩টে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। দরজা একটু ফাঁক করে তাকালাম। আর তখনই আমি দেখলাম কেউ একজন সিঁড়ি দিয়ে উঠছিল। একটি ছায়ামূর্তি ধীরে ধীরে একটা একটা করে সিঁড়ি বেয়ে উঠছিল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। আমি প্রথমে ভাবলাম অনিন্দ হবে, কিন্তু না। মূর্তিটা অনেক লম্বা, অনিন্দর থেকেও লম্বা। আমার হৃৎপিণ্ড জোরে কাঁপতে লাগল। আমি দরজা বন্ধ করে ফেললাম আর দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কাঁথা দিয়ে গা থেকে মাথা পর্যন্ত ঢেকে ফেললাম। আমার সারা শরীর কাঁপছিল। কিছুক্ষণ পর আমি শুনলাম হোলঘরে পায়ের শব্দ। কেউ হাঁটছিল ধীরে ধীরে। শব্দটা আমাদের ঘরের দরজার কাছে এসে থামল। আমি মৃত্যুর মতো চুপ করে শুয়ে রইলাম। কয়েক মিনিট, যা আমার কাছে যেন কয়েক ঘন্টা মনে হচ্ছিল, তারপর শব্দটা আবার দূরে চলে গেল। সারা রাত আমি জাগলাম। অনিন্দ ফিরে এলেন প্রায় সকাল ৫টার দিকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় ছিলে এতক্ষণ? উনি বললেন, বনিতা অসুস্থ, হাসপাতালে নিয়ে গিয়েছিলাম গ। বনিতা অনিন্দর সহকর্মী, তার অফিসে কাজ করে। কিন্তু তুমি আমাকে একবারও বললে না। আমাকে জাগালে না কেন? উনি মুখ গোমড়া করে বললেন, তুমি গভীর ঘুমে ছিলে, জাগাতে চাইনি। আর আমি চলে যাবার পর ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গেছি উ। আমি বিশ্বাস করিনি, কিন্তু ঝগড়া করতে চাইনি। শুধু বললাম, অনিন্দ, গত রাতে আমি আবার সেই ছায়ামূর্তি দেখেছি। কেউ একজন সিঁড়ি দিয়ে উঠছিল উ। উনি চিৎকার করে উঠলেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? এসব কি বাজে কথা বলছ? ভূতটুত কিছু নেই। তোমার মাথার ভেতর সব উ। উনি যেভাবে চিৎকার করলেন, আমি অবাক হয়ে গেলাম। অনিন্দ কখনো এভাবে কথা বলতেন না আমার সাথে। আমি বুঝতে পারছিলাম না কেন উনি এমন ব্যবহার করছেন। ওই দিন সন্ধ্যায় আমি আমার ছেলে অর্ণবকে সব বললাম। অর্ণব অবিশ্বাস করেনি আমার কথা। বরং বলল, মা, আমারও কিছু অদ্ভুত জিনিস চোখে পড়েছে। আমি দেখেছি মাঝে মাঝে আয়নায় অন্য কারো প্রতিবিম্ব দেখা যায়। একদিন আমি বাথরুমে ছিলাম, আর আয়নায় দেখলাম একটা মহিলা আমার দিকে তাকিয়ে আছে। আমি চমকে উঠে পেছনে তাকালাম, কিন্তু কেউ ছিল না গি। আমি অবাক হয়ে গেলাম। তুই আমাকে আগে বলিসনি কেন? বাবা বলেছে এসব আমার মনের ভুল। বাড়ি নতুন, তাই এরকম মনে হচ্ছে গি। আমি দীপাকে ডাকলাম, জিজ্ঞেস করলাম, দীপা, তুইও কি কোনো অদ্ভুত জিনিস দেখেছিস এই বাড়িতে? দীপা চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল, মা, আমি সেই মহিলাকে দেখেছি। তিনি আমার ঘরে আসেন, আমার মাথায় হাত বুলিয়ে দেন গু। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। কি বলছিস তুই? সে কে? কেমন দেখতে? খুব সুন্দর, লম্বা চুল, সাদা শাড়ি পরা। তিনি আমাকে ভয় দেখান না, মা। তিনি বলেন, আমার নাম অমিতা গু। আমি দীপাকে জড়িয়ে ধরলাম। তার সারা শরীর ঠান্ডা। তুই ভয় পাস না? প্রথমে পেয়েছিলাম, কিন্তু তিনি তো কিছু করেন না। শুধু কথা বলেন উ। কি কথা বলেন? তিনি বলেন, তোমাকে সাবধান থাকতে। তিনি বলেন, অনেক বছর আগে তিনি এই বাড়িতে থাকতেন। তারপর তিনি অদৃশ্য হয়ে গেছেন। তিনি বলেন, এই বাড়িতে একটা রহস্য আছে গি। আমি আর অর্ণব দুজনেই অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে রইলাম। দীপা এমন একটা মেয়ে যে কখনো মিথ্যে বলে না। সে যা বলছে তা সত্যি। পরের দিন আমি এক কাজে বাইরে গেলাম। ফেরার পথে বাড়ির আগের মালিকের বাড়ি দিয়ে আসছিলাম। হঠাৎ তাকে দেখতে পেলাম। তিনি বাগানে কাজ করছিলেন। আমি গাড়ি থামালাম, নেমে এলাম। নমস্কার, আমি বললাম।
তিনি তাকালেন। আরে আপনি কেমন আছেন? নতুন বাড়িতে উঠে গেছেন তো? হ্যাঁ, গত সপ্তাহেই। বাড়িটা খুব সুন্দর গু। হ্যাঁ, সুন্দর তো বটেই। এত বছর থেকেছি সেখানে আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আচ্ছা, বাড়িটা সম্পর্কে কিছু অদ্ভুত ঘটনা কি আপনি কখনো দেখেছেন? তিনি চমকে উঠলেন। কেন? কি হয়েছে? তার মুখের রং পাল্টে গেল। আমি ভাবলাম বলা উচিত কিনা, কিন্তু আমি বেশ সংকটে ছিলাম। বললাম, আসলে আমি কিছু অদ্ভুত জিনিস দেখছি সেখানে। মাঝরাতে কারো পায়ের শব্দ, ছায়ামূর্তিগু। তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আপনি অমিতাকে দেখেছেন? আমি অবাক হয়ে গেলাম। আপনি জানেন তার কথা? তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন। একটা পুরনো ফটোবই বের করলেন। একটা পাতা খুলে দেখালেন। এই দেখুন, অমিতা, আমার ঠাকুরমা। এই বাড়িটা তারই ছিল গো। আমি ছবিটা দেখলাম। দীপা যেমন বলেছিল ঠিক তেমনি। লম্বা চুল, সুন্দর মুখ, সাদা শাড়ি। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, উনি কি বেঁচে নেই? তিনি মাথা নাড়লেন। না, অনেক বছর আগে তিনি মারা গেছেন। আমার বাবার জন্মের আগেই। কি? কিভাবে? কেউ জানে না। একদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক। কিন্তু আমার বাবা বলতেন তাকে হত্যা করা হয়েছিল। আমি চমকে উঠলাম। হত্যা? হ্যাঁ, আমার ঠাকুরদা খুব ধনী ছিলেন। তার অনেক সম্পত্তি ছিল। কিন্তু তার মৃত্যুর পর সব সম্পত্তির মালিকানা অমিতার হাতে চলে যায়। অমিতার এক দেবর ছিল, রঞ্জন। সে চাইত অমিতাকে বিয়ে করতে, কিন্তু অমিতা রাজি হননি। রঞ্জন খুব রাগী ছিল, সে ধমকি দিয়েছিল অমিতাকে। এক রাতে অমিতা মারা গেলেন, আর পরের দিনই রঞ্জন বাড়ির দখল নিল গো। তাহলে তাহলে আপনি রঞ্জনের সন্তান? বৃদ্ধ লোকটি আবার মাথা নাড়লেন। না, আমি অমিতার দেবরের ছেলে নই। আমি অমিতার ছেলে গু। আমি হতবাক হয়ে গেলাম। কিন্তু আপনি তো বললেন অমিতার মৃত্যুর পর রঞ্জন বাড়ির দখল নিয়েছিল ঠিকই, কিন্তু অমিতার একটি ছেলে ছিল, সুমন্ত। আমি সেই সুমন্ত। আমার মাথা ঘুরতে শুরু করল। কিন্তু সেটা কেমন করে সম্ভব? তাহলে আপনি আমার বয়স 100 বছরের বেশি, তিনি হাসলেন। আমি জানি, অবিশ্বাস্য। কিন্তু এটাই সত্য। আমার অনেক আগেই মারা যাওয়ার কথা। কিন্তু আমি মরতে পারছি না। আমার মা, তিনি আমাকে রক্ষা করছেন আমি এখন পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলাম। আপনি কি বলতে চাইছেন? আমার মা অমিতা মারা যাননি। তিনি আছেন সেই বাড়িতে। তিনি রঞ্জনকে হত্যা করেছিলেন, রঞ্জন তাকে নয়। কিন্তু তারপর তিনি ধরা পড়ার ভয়ে আত্মগোপন করেছিলেন। লোকে ভাবত তিনি মারা গেছেন, কিন্তু তিনি জীবিত ছিলেন, বাড়ির নিচে একটি গুপ্ত কক্ষে। আমি তাকে সেখানে দেখতাম। আমি তাকে খাবার নিয়ে যেতাম। কিন্তু যখন আমি প্রায় 40 বছরের হলাম, তখন একদিন আমি সেই কক্ষে গেলাম আর দেখলাম তিনি সেখানে নেই কোথায় গেলেন তিনি? জানি না। তবে সেই দিন থেকে আমি তাকে মাঝে মাঝে বাড়ির বিভিন্ন জায়গায় দেখি। শুধু ছায়ার মতো, কিন্তু দেখি আমি এবার জানতে চাইলাম, কিন্তু আপনি বাড়িটা ছেড়ে দিলেন কেন? তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার বয়স হয়েছে, শরীর ভেঙে গেছে। কিন্তু মরতে পারছি না। আমার মা বলেছেন যতদিন আমি সেই বাড়িতে থাকব, ততদিন তিনি আমাকে রক্ষা করবেন। কিন্তু আমি বাঁচতে চাই না আর। আমি ক্লান্ত। তাই আমি বাড়ি ছেড়ে এখানে চলে এলাম। এবার আমি স্বাভাবিকভাবে মরতে পারব। আমি তখন ভাবছিলাম, আমি স্বপ্ন দেখছি নাকি? এসব কিভাবে সম্ভব? কিন্তু আমাদের কি হবে? আমরা তো সেই বাড়িতে থাকছি সুমন্ত আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। আমার মা কারো ক্ষতি করবেন না। তবে উনি কাউকে না কাউকে বেছে নেবেন বেছে নেবেন? কি জন্য? তিনি যাকে ভালোবাসবেন তাকে রক্ষা করবেন। আমার মনে হয় তিনি আপনার মেয়েকে বেছে নিয়েছেন। আপনার মেয়ের নাম কি দীপা? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? তিনি আমাকে স্বপ্নে বলেছেন। তিনি বলেছেন একটি মেয়ে আছে যাকে তিনি পছন্দ করেছেন আমি এবার ভয় পেয়ে গেলাম। আমার মেয়ের কি কোনো ক্ষতি হবে?
না, বরং তিনি আপনার মেয়েকে রক্ষা করবেন। কিন্তু আপনার স্বামী, তিনি কি এই বাড়ি সম্পর্কে সবকিছু জানেন? আমি মাথা নাড়লাম। না, আমি তাকে এসব বলিনি। শুধু বাড়িতে অদ্ভুত শব্দ হয় এটুকু বলেছি। সুমন্ত গম্ভীরভাবে বললেন, আপনার স্বামী সাবধানে থাকুক। আমার মা যারা এই বাড়ি সম্পর্কে সত্য জানে তাদের প্রতি খুব কঠোর হতে পারেন। আমি এবার সত্যিই ভয় পেয়ে গেলাম। বাড়ি ফিরে যখন দরজা খুললাম দেখলাম অনিন্দ দাঁড়িয়ে আছেন। কোথায় ছিলে এতক্ষণ? উনি জিজ্ঞেস করলেন, কণ্ঠে রাগের সুর। আমি সত্যি কথা বলার সাহস পেলাম না। বাজারে গিয়েছিলাম, তারপর বন্ধুর বাড়ি। কোনো বন্ধু? উনি আমার চোখের দিকে তাকালেন। মিতা, কলেজের বন্ধু। মিথ্যে কথা! তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন। তুমি আগের মালিকের বাড়িতে গিয়েছিলে। আমি তোমাকে দেখেছি। আমি অবাক হয়ে গেলাম। তুমি আমাকে ফলো করেছিলে? হ্যাঁ, কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। কি বলছো তুমি? আমি কিভাবে তোমাকে ধোঁকা দিচ্ছি? এই বাড়ি নিয়ে। তুমি জানো এই বাড়িতে কি আছে? তুমি জানো এটার মূল্য কত? তুমি জানো? আমি কিছুই জানি না, আমি চিৎকার করে উঠলাম। আমি শুধু জানি এই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, আর আমি জানতে চেয়েছিলাম কেন। আর তিনি তোমাকে বলেছেন? অনিন্দ একটু শান্ত হলেন। কে? সুমন্ত? হ্যাঁ, সেই বুড়ো লোকটা। তিনি আমাকে বলেছেন তার মা অমিতা মারা যাননি, তিনি এখনও এই বাড়িতে আছেন। তিনি একটি ভূত। অনিন্দ হাসলেন, একটা অদ্ভুত হাসি। ভূত? তুমি এত বোকা! তুমি এরকম গল্প বিশ্বাস করো? আমি যা দেখেছি, যা শুনেছি, তারপরে আমি বিশ্বাস করতে বাধ্য। আমি তোমাকে দেখাচ্ছি আসল সত্য, অনিন্দ বললেন। চলো আমার সাথে। তিনি আমাকে টেনে নিয়ে গেলেন বাড়ির পেছনের দিকে, বাগানের শেষ প্রান্তে। সেখানে একটা পুরনো গাছ ছিল। আমি জানি এখানে কি আছে, তিনি বললেন। আমি জানি এই বাড়ির মূল্য কত। আমি বুঝতে পারছিলাম না উনি কি বলছেন। কি আছে এখানে? গুপ্তধন। অমিতার স্বামী গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন এখানে। হীরে, মণি, মুক্তা, সোনা, কোটি টাকার সম্পদ। তুমি জানলে কিভাবে? আমি খুঁজে বের করেছি। আমি বহু বছর ধরে অনুসন্ধান করছি এরকম বাড়ি। আমি জানতাম এই ধনের কথা, আমি শুধু জানতাম না কোথায় আছে। তারপর অনেক খোঁজাখুঁজির পর বের করলাম এই বাড়িতে আছে। আমি বাড়ি কিনলাম, আর এখন আমি খুঁজছি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার স্বামী একটা সম্পদের সন্ধানে এই বাড়ি কিনেছেন, আর আমাকে কিছুই বলেননি। আর সুমন্ত জানে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে জানে। কিন্তু সে কখনই সেই ধন পায়নি। সে খুঁজেছে কিন্তু পায়নি। আর সেই ধন এখন আমার হবে। আর অমিতা? যদি সে সত্যিই থাকে? অনিন্দ আবার হাসলেন। সে ভূত নয়, শ্রাবন্তী। সে খুব সম্ভবত এখনও বেঁচে আছে, এই বাড়ির কোথাও লুকিয়ে আছে। আর তাই আমাদের সাবধান থাকতে হবে। সেদিন রাতে আমি যখন শুতে গেলাম, অনিন্দ বললেন তিনি দেরি করে আসবেন। তিনি কাজে যাচ্ছেন। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভাঙল। আমি দেখলাম আমার ঘরের দরজা খোলা, আর একটি মহিলা আমার সামনে দাঁড়িয়ে। তিনি ঠিক সেই রকমই দেখতে যেমনটা আমি ছবিতে দেখেছিলাম, অমিতা। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু তিনি হাত তুলে আমাকে থামিয়ে দিলেন। ভয় পাবেন না, তিনি আস্তে আস্তে বললেন। আমি আপনার ক্ষতি করব না। আপনি কে? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। আমি অমিতা। আমি জানি আপনি আমার সম্পর্কে শুনেছেন। আপনি আপনি সত্যিই একজন ভূত? তিনি হাসলেন। না, আমি ভূত নই। আমি বেঁচে আছি, এই বাড়িতেই থাকি, গুপ্ত কক্ষে। কিন্তু আপনার বয়স? আমি এখন 130 বছরের। হ্যাঁ, অস্বাভাবিক। কিন্তু আমি আমার জন্মের পর থেকে একটি অদ্ভুত শক্তি পেয়েছি। আমি ইচ্ছে করলে চিরকাল বেঁচে থাকতে পারি। আমি যাকে চাই তাকেও এই শক্তি দিতে পারি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু তিনি সামনে দাঁড়িয়েছিলেন, আমার সাথে কথা বলছিলেন। আমার স্বামী। তিনি বলছেন আপনার স্বামী গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন এই বাড়িতে। অমিতা আবার হাসলেন। গুপ্তধন? না, এখানে কোনো হীরেমুক্তা নেই। আছে শুধু জীবনর্স। জীবনর্স? হ্যাঁ, একটি বিশেষ জলের প্রস্রবণ যেটা এই বাড়ির নিচে আছে।
যে এই জল পান করে সে চিরকাল বেঁচে থাকতে পারে। আমার স্বামী এটি আবিষ্কার করেছিলেন, আর তিনি এটা আমাকে দিয়েছিলেন। আমার দেবর রঞ্জন যখন এটা জানতে পারে, সে আমাকে বিয়ে করতে চায়, যাতে এই শক্তি সেও পায়। আমি অস্বীকার করি, তাই সে আমাকে হত্যা করতে চায়। কিন্তু আমি তাকে আগেই হত্যা করি, আর তারপর নিজে লুকিয়ে যাই। আমার মাথা ঘুরছিল। এসব অবিশ্বাস্য ঘটনা। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে এসব কেন বলছেন? কারণ আপনার স্বামী বিপদে আছেন। তিনি সেই প্রস্রবণের খোঁজ করছেন। তিনি কাল রাতে পুরনো কুজোর কাছে গিয়েছিলেন। আমি তাকে দেখেছি। সেখানে গেলে তিনি মারা যাবেন। আমি চমকে উঠলাম। কেন? কারণ সেখানে আমি একটি জাল পেতে রেখেছি। যে কেউ সেখানে যাবে সে সেই জালে আটকা পড়বে। আমি চাই না কেউ সেই প্রস্রবণের খোঁজ পায়। যে পায় সে আমাকে হত্যা করতে চাইবে, জীবনস নিজের জন্য নিতে। আমি উঠে দাঁড়ালাম। আমাকে যেতে হবে, আমাকে অনিন্দকে বাঁচাতে হবে। না, আপনি যাবেন না। অমিতা আমার হাত ধরলেন। তিনি আপনার ক্ষতি করবেন। তিনি আপনাকে ভালোবাসেন না। তিনি শুধু সেই প্রস্রবণের খোঁজে এসেছেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। না, তিনি আমাকে ভালোবাসেন। তিনি আমার স্বামী। আপনি নিজেই তাকে জিজ্ঞেস করুন। তাকে জিজ্ঞেস করুন সে কেন এই বাড়ি কিনেছে। কেন সে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে, কেন সে আপনাকে এড়িয়ে চলে। আমি মাথা নেড়ে বললাম, আমি তাকে বাঁচাব। যদিও তিনি আমাকে ভালোবাসেন না, তবুও তিনি আমার স্বামী। অমিতা সম্মতি জানালেন। ঠিক আছে, কিন্তু সাবধানে। আমি আপনাকে একটি জিনিস দিচ্ছি। তিনি একটি ছোট ফিতে বের করলেন। এটা পড়ুন, এটা আপনাকে রক্ষা করবে। আমি ফিতেটা নিলাম, পড়লাম। তারপর আমি দৌড়ে বাড়ির পেছনে গেলাম, যেখানে পুরনো কুজোটা ছিল। ওই কুজোর কথা আমি জানতাম না, আগে কখনো দেখিনি। কুজোটা ঘন ঝোপঝাড়ের মধ্যে লুকানো ছিল। আমি ঝোপঝাড় ঠেলে ভেতরে ঢুকলাম। সেখানে আমি অনিন্দকে দেখলাম। তিনি মাটিতে শুয়েছিলেন, তার পা একটা জালে আটকা পড়েছিল, আর তিনি চিৎকার করছিলেন। অনিন্দ! আমি চিৎকার করে উঠলাম। আমি দৌড়ে গেলাম তার কাছে। তিনি আমাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। শ্রাবন্তী, তুমি এখানে কি করছ? আমি তোমাকে বাঁচাতে এসেছি, আমি বললাম। কিভাবে জানলে আমি এখানে আছি? আমি সত্যি কথা বললাম। অমিতা আমাকে বলেছেন। অনিন্দ চিৎকার করে উঠলেন। তাহলে সে সত্যিই আছে। আমি ভেবেছিলাম গল্প। আমি তার পা থেকে জাল ছাড়াতে চেষ্টা করছিলাম। জালটা অদ্ভুত রকমের, ধাতব কোনো জিনিস দিয়ে তৈরি, কিন্তু ধাতব নয়। এটা কাটা যাচ্ছিল না। কোথায় সে? অনিন্দ জিজ্ঞেস করলেন। কে? অমিতা। তিনি বাড়িতে। আমাকে তার কাছে নিয়ে চলো। আমাকে তার সাথে কথা বলতে হবে। আমি জালটা কাটতে পারছিলাম না। কিভাবে? এটা কাটা যাচ্ছে না। এটা কাটা যাবে না শ্রাবন্তী, একটি কণ্ঠস্বর শোনা গেল পেছন থেকে। আমি ঘুরে দেখলাম অমিতা। আপনি? অনিন্দ চিৎকার করে উঠলেন। আপনি সত্যিই বেঁচে আছেন? হ্যাঁ, অমিতা বললেন। আর আপনি আমার প্রস্রবণের সন্ধান করছেন। আপনি জানতে পেরেছেন এর কথা, তাই না? হ্যাঁ, আমি 1000 বছরের গুপ্ত লিপি থেকে জেনেছি। এমন একটি প্রস্রবণের কথা যেটা মানুষকে অমরত্ব দেয়া। আমি বিশ্বাস করিনি, কিন্তু যখন এই বাড়ির আগের মালিকের বয়স দেখলাম, অর্থাৎ সুমন্তের, আমি বুঝলাম এটা সত্যি। আর আপনি সেই জন্যই এই বাড়ি কিনেছেন? হ্যাঁ, অনিন্দ স্বীকার করলেন। অমিতা আমার দিকে তাকালেন। দেখলেন? তিনি আপনাকে ভালোবাসেন না। তিনি শুধু সেই জলের জন্য এসেছেন। আমি অনিন্দর দিকে তাকালাম। এটা কি সত্যি? অনিন্দ নিচু স্বরে বললেন, হ্যাঁ। আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ তোমার বাবা একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন, আর তিনি এই বাড়ি সম্পর্কে জানতেন। তোমার মাধ্যমে আমি এই বাড়ির খবর পেয়েছিলাম। আমি তোমাকে প্রভাবিত করেছিলাম এই বাড়ি কিনতে। আমি হতবাক হয়ে গেলাম। আমার বিয়ে, আমার সম্পর্ক, সবই মিথ্যা ছিল। অমিতা বললেন, আমি তাকে মুক্ত করব, কিন্তু একটি শর্তে। আপনারা এই বাড়ি ছেড়ে চলে যান এবং কখনো ফিরে আসবেন না। আমি সম্মতি জানালাম। ঠিক আছে। তিনি অনিন্দর দিকে তাকালেন। আর আপনি? আপনি রাজি? অনিন্দ হতাশভাবে বললেন, হ্যাঁ। অমিতা একটি ছোট্ট বোতল থেকে কিছু তরল ঢাললেন জালের উপর। জালটা গলে গেল।
সেই রাতেই আমরা বাড়ি ছেড়ে চলে গেলাম। দীপা খুব কাঁদছিল, সে যেতে চাইছিল না। সে বলছিল, মা, আমি অমিতা দিদিকে ছেড়ে যেতে চাই না। তিনি আমাকে ভালোবাসেন গ। আমি তাকে বোঝালাম, দীপা, আমরা যেতে হবে। পরের দিন যখন আমরা একটি হোটেলে ছিলাম, অনিন্দ একটি কাগজে কিছু লিখলেন আর আমাকে দিলেন। আমি তোমাকে ধোঁকা দিয়েছি, শ্রাবন্ত। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী।
দুজন মিলে আরও ৮ লাখ টাকা দিল। করিম মামা ২০ লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে ১০ লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় ৪৫ লাখ টাকা জোগাড় হল। বাকি ৬৫ লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক ১৪ দিনের দিন সোহেল ইনভেস্টরকে ১ করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সব কিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও ১ বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় ২ করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। ৪ রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কু গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর ১০ জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এল। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই ৩টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে গু। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও ৫ বছর কেটে গেল। সোহেল এখন ৪৫ বছরের। তার মেয়ে সারা এখন ৯ বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গু। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবাগু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে।
সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ। তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে।
মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম, কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে, বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর, আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন?
ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়েকু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা ছটায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না, এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতডাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। 4র্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে।
সোহেল ভাবল, ২,০০০ টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র ৭ বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। ৫ম অধ্যায়, বিপদ। ৬ মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি, এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে ৮,০০০ টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় ৯টা। সাধারণত সোহেল সন্ধ্যা ৭:৩০ ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে ৩ জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩ জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন।
ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এল। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন।
তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা গু। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি, সোহেল গু। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব গু। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো, মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এল। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো।
মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো, আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে কি, সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে।
তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে ঘি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গিয়ে। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র ৬ মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা ২০,০০০ টাকা দিলেন। বাকি ৩০,০০০ টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে ২%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। ১০ম অধ্যায়, আলোর দিকে। ৩ মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার ১৫,০০০ টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন ১২,০০০ টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় ২৭,০০০ টাকা। খরচ চালানোর পর প্রায় ১০,০০০ টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও ৬ মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা ৩ তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের ৫০% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। একাদশ অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের ৬ মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম ২ মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল।
সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল।
সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব